নমস্কার, আমি নিলয়শীল। আপনারা দেখছেন ইনো ইনসাইড বাংলা। আজকে আমাদের টপিক হচ্ছে কোণারক মন্দির, অর্থাৎ পুরীতে যে কোণারক মন্দির আছে সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইনো ইনসাইড বাংলা। পুরীতে যে কোণারক মন্দির রয়েছে সেটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এবং সেখানে প্রচুর সায়েন্টিফিক জিনিস আছে যেগুলো তখনকার দিনে খুবই অ্যাডভান্সড, এবং আজকালকার যুগে তো বটেই। এবং আমরা আজকে আমাদের ভিডিওতে এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব। কোণারক মন্দিরের মানে হচ্ছে, অর্থাৎ কোণ আর্ক বা অর্ক। কোণা মানে হচ্ছে অ্যাঙ্গেল, এবং আর্ক বা অর্ক মানে হচ্ছে সূর্য। এবং আমরা সবাই জানি যে কোণারক অ্যাকচুয়ালি একটা সূর্যদেবের মন্দির, সান গড টেম্পল। তো এইটা হলো কোণারকের মানে। কোণারক মন্দিরে যে সমস্ত স্কাল্পচার রয়েছে সেগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর, এবং সেগুলো নিজের একটা এনসাইক্লোপিডিয়া মতন। মানে হচ্ছে সেখানে যদি সেগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে তার মধ্যে প্রচুর নলেজ আমরা পেতে পারি। সেটা যে কোনো জিনিসের ওপরেই নলেজ পেতে পারি। সেটা আমাদের ছোটোবেলাকার যে সমস্ত পড়াশোনা সেগুলোর উপর নলেজ পেতে পারি, তারপরে মাঝবয়সী, তারপরে আরও ওপরে। যাই হোক, তো কোণারক মন্দিরের স্কাল্পচার যদি ভালোভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে যে তার মধ্যে অনেক রকম নলেজ আমরা পেতে পারি। কোণারক মন্দিরে টোটাল 24টা চক্র আছে। কোণারক মন্দিরে অ্যাকচুয়ালি শেপটা হচ্ছে অনেকটা রথের মতন, এবং সেই রথের মতো হওয়ার জন্য রথের যে চাকা, টোটাল 24টা চাকা রয়েছে, এবং সেই চাকাগুলো এমনভাবে ডিজাইন করা রয়েছে যে সেগুলো সূর্য ঘড়ি বা সানডায়াল হিসাবে ব্যবহার করা যায়। এবং তার সামনে 7খানা ঘোড়া রয়েছে। এবং ঘোড়াগুলো এখন যদিও বেশি মোস্টলি ভেঙেই গেছে, তাও বলা হয় যে 7খানা যে ঘোড়া রয়েছে সেটা সিগনিফিকেন্স হচ্ছে যে সপ্তাহের যে 7টা দিন আর কি, সেই দিনটা সিগনিফাই করে। অনেকে বলেন যে ওটা ছাড়াও আমাদের সাদা আলোর মধ্যে যে 7খানা রং রয়েছে, অর্থাৎ ভিপজিয়ার, সেই 7টা ঘোড়া সেই 7টা রঙকেও সিগনিফাই করে। এবং যে চক্রগুলো রয়েছে, 24টা চক্র যার কথা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে দিনের 24টা ঘন্টাকেও সিগনিফাই করে। তো যাই হোক, তো এইটার মধ্যে কোণারক টেম্পলের মধ্যে অনেক রকম সায়েন্টিফিক জিনিস রয়েছে যেটা আমি বলবো। আমরা এখন কোণারক মন্দিরের যে পোর্শনটুকু দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ পোর্শন নয়। কোণারক মন্দির অ্যাকচুয়ালি অনেক বড় ছিল। ওটা 4টে মেন ভাগ ছিল, যেটা আমি ছবিতে আপনাদের দেখাচ্ছি, যেটাকে বলা হয় দেউল, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মন্দির। এই 4টে পার্টের মধ্যে দেউলটা অলরেডি ভেঙে গেছে, এবং বাকি সবকটাই প্রায় ভেঙে গেছে। শুধুমাত্র যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে জগমোহন। জেমস ফার্গুসন নামে একজন ব্রিটিশ আর্কিটেকচারাল হিস্টোরিয়ান, উনি 1847-এ একটা ছবি পাবলিশ করেন, এবং সেই ছবিটাতে দেখা যাচ্ছে কোণারকের কিছু কিছু অংশ যেগুলো এখন দেখা যায় না, সেই ছবিটাতে সেই অংশগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ দেউল যে আমি যেটা বলছি, মেন মন্দির যেটা, সেই মন্দিরের পার্টটা এখনও সেই ছবির মধ্যে দেখলে বোঝা যাবে। এই ছবিটাকে বলা হতো অ্যানসিয়েন্ট আর্কিটেকচার ইন হিন্দুস্তান। আমি আগেও বলছিলাম যে কোণারক মন্দিরে সায়েন্স রিলেটেড অনেক রকম জিনিস আমরা সেখান থেকে জানতে পাই। যেমন বলা হয়, আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি, যেটা সূর্যদেবের যে মূর্তি ছিল সেই মূর্তিটার ছবি। যদিও এটা অ্যাকচুয়াল পিকচার নয়, কারণ অ্যাকচুয়াল পিকচার পাওয়া যায়নি। ইটস অ্যান আর্টিস্ট ইমপ্রেশন, একজন আর্টিস্ট কল্পনা করে ছবিটা এঁকেছিলেন। এখানে বলা হয় যে মেন মন্দিরের যে চূড়াতে 52 টনের একটা লোডস্টোন আমরা অনেকেই জানি ন্যাচারালি অকারিং ম্যাগনেটস। এগুলো বিভিন্ন রকম ভলক্যানিক ইরাপশন বা বিভিন্ন রকম আর্থের ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টে কিছু কিছু পাথর যার মধ্যে আয়রন কন্টেন্ট বা ফেরোম্যাগনেটিক কন্টেন্ট বেশি থাকে, সেগুলো আস্তে আস্তে নিজে মডিফাই হয়ে ম্যাগনেটে রূপান্তরিত হয়। এগুলোকে বলা হয় ন্যাচারালি অকারিং ম্যাগনেট বা লোডস্টোন। এই মেন মন্দিরটার চূড়াতে, অর্থাৎ যে ক্রাউন ছিল, সেই ক্রাউনে এই 52 টনের একটা লোডস্টোন বসানো হয়েছিল। এবং যে সূর্যদেবের মূর্তিটা ছিল, সেই মূর্তিটা আয়রন কন্টেনিং বা ফেরোম্যাগনেটিক কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছিল, এবং মন্দিরের 4টে কর্নারে পাওয়ারফুল ম্যাগনেট রাখা হয়েছিল। এবং আর একটা জিনিস শুনলে আপনাদের ভালো লাগবে, সেটা হচ্ছে
মন্দিরের যে প্রত্যেকটা ইট বা পাথর পর পাথর যে বসিয়ে যে জিনিসটা মন্দিরটা তৈরি করা হয়েছিল, অ্যাকচুয়ালি তো ইট তখন ছিল না, পাথর কেটে কেটে বসানো হয়েছিল। প্রত্যেকটা পাথরের মাঝখানে, পাথরের ব্লকের মাঝখানে লোহার কিছু কিছু প্লেট বসানো ছিল, ফ্রেম মতন করা ছিল, যাতে করে কি পুরো মন্দিরটা একটা আয়রন ফ্রেমের মধ্যে পুরোটা বানানো হয়েছিল। এবং মন্দিরে 4টে কোণায় 4টে পাওয়ারফুল ম্যাগনেট ছিল, ওপরে একটা 52 টনের লোডস্টোন ছিল, বা 52 টনের একটা আপনার ন্যাচারালি অকারিং পাওয়ারফুল ম্যাগনেট ছিল। এই সবকটা ম্যাগনেটের একটা সিঙ্ক্রোনাইজড এফেক্টের জন্য বলা হতো যে মন্দিরে যে মূর্তিটা রয়েছে, অর্থাৎ সূর্যদেবের যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটা হাওয়ায় ভাসত, অর্থাৎ লেভিটেট করতো। এখন অনেকেই আপনারা জানেন যে এরকম কিছু খেলনাও বেরিয়েছে, নিচে ম্যাগনেট থাকে এবং ওপরে লাট্টুর মতন ঘুরিয়ে দেয়, তাহলে সেই জিনিসটা ঘুরতে থাকে। শুধু এয়ার ফ্রিকশানের জন্যই যতটুকু ফ্রিকশন হয়, আদারওয়াইজ ওটা ঘুরতেই থাকে। সেই টেকনোলজি তখন এক্সিস্ট করতো, অর্থাৎ অত ভারী একটা মূর্তি, যে মূর্তিটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছিল, সেইটাও হাওয়ায় ভাসত। আমি আপনাদের ওই ছবিটা আবার দেখাচ্ছি। এবং বলা হতো যখন সূর্য উঠত, অর্থাৎ যখন সানরাইজ হতো, তখন সূর্যের প্রথম কিরণটা ওই নাট মন্দিরের মধ্যে দিয়ে এসে সোজা ওই সূর্যদেবের যে কপালে একটা হিরে বসানো ছিল, সেই হিরেতে এসে লাগতো। তখন টেকনোলজি কতটা অ্যাডভান্স ছিল। এতক্ষণ আমরা কোণারক মন্দিরের যে স্ট্রাকচার বা যেভাবে বানানো হয়েছিল, বা তার সেটাকে আর্কিটেকচারাল কীভাবে করা হয়েছিল, আর্কিটেকচারালি কীভাবে জিনিসটাকে বানানো হয়েছিল, এবং সেখানে যে ম্যাগনেটসগুলো ছিল, যে এই টোটাল সায়েন্টিফিক ব্যাপারটা আমরা জানলাম। এরপরে একটু আমরা হিস্ট্রির দিকে চলে যাচ্ছি, যে কোণারক মন্দির কীভাবে বানানো হয়েছিল এবং কেন সূর্যদেবের পুজো এখন সেই মন্দিরে করা হয় না। এই প্রশ্নগুলোর উত্তর আমার এই ভিডিওর পরবর্তী অংশতে আপনারা পাবেন। উড়িষ্যার একজন রাজা ছিলেন, ওনার নাম হচ্ছে রাজা নরসিংদেব ওয়ান। প্রথম রাজা ছিলেন উনি, নরসিংদেব ওয়ান। উনি ঠিক করলেন, উনি একদিন স্বপ্ন পেলেন যে সূর্যদেবের একটা মন্দির আমাকে বানাতে হবে। তো উনি কী করলেন, একটু অ্যারোগেন্ট ছিলেন উনি, একটু যেটা বলে আর কি, মানে রাজা একটু দাম্ভিক ছিলেন, একটু অ্যারোগেন্ট ছিলেন। উনি 1200 জন কারিগরকে ডেকে পাঠালেন, বললেন যে আমাকে একটা সূর্য মন্দির বানিয়ে দিতে হবে, যেটা কোণারক মন্দির হবে, এবং সেইটাতে 1200 জনই আমার লাগবে, তার থেকে একজন বেশি কম হলে চলবে না, এবং পুরো মন্দিরটাকে আমাকে 12 বছরের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। অর্থাৎ 1243 থেকে 1255 এই টেনিয়রের মধ্যে উনি চাইলেন যে মন্দিরটাকে বানিয়ে দিতে হবে। তো ভালো কথা, সবাইকে এরকম জোগাড় করা হলো, এবং এটাও কন্ডিশন ছিল যে সেই 12 বছর কোনো কারিগরই যেন কোথাও না যায়, অর্থাৎ সেখানে থেকেই কাজটা করতে হয়। এই কোণারক মন্দিরের মেন যে আর্কিটেক্ট ছিলেন, ওনার নাম হচ্ছে বিশু মহারানা। রাজার আদেশ অনুযায়ী উনি কী করলেন, ওনার বাড়ি থেকে চলে এলেন কোণারক মন্দির যেখানে তৈরি হচ্ছে সেখানে 12 বছরের জন্য। এবং 12 বছর মানে উনি যখন ওনার বাড়িটা ছেড়ে আসছেন, তখন ওনার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, এবং ওনার চলে আসার 1 মাস পরে ওনার একটা পুত্র হয়। ঠিক আছে, সেই গল্পে আমি পরে আসছি। এবারে কি হলো, 12 বছর ধরে সবাই মন্দিরটা বানাতে চাইছে, এবং রাজার খুব কঠোর আদেশ রয়েছে যে 12 বছরের মধ্যে যদি কমপ্লিট না হয়, বা 1200 থেকে বেশি একজনও কেউ সেখানে ইনভলভড হয়, তাহলে আমি কিন্তু সবার গদ্দান নেব। তো যাই হোক, কাজ চলছে। এবারে যখন কাজটা শেষের দিকে, তখন একটা সমস্যায় পড়লেন ওরা সবাই। যে আমি লোডস্টোনটার কথা বলছিলাম, অর্থাৎ যে 52 টনের যে লোডস্টোন, যে ম্যাগনেটটা, সেটা যখন চূড়াতে চাপানো হলো, তখন সেটা নিয়ে কিছু সমস্যা উপস্থিত হলো। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওটাকে ঠিক অ্যালাইন করা যাচ্ছিল না, অর্থাৎ উপরে বসানো তো হলো, কিন্তু জিনিসটাকে ঠিক অ্যালাইন করা যাচ্ছিল না। সেটা কোনো রকম ডিজাইনের ফল্ট হতে পারে, বা কোনো রকম ম্যানুফ্যাকচারিং প্রবলেম হতে পারে, সেটা আমাদের অতটা জানা নেই, কিন্তু একটা সমস্যা উপস্থিত হলো। এদিকে বিশু মহারানার যে ছেলে, তিনি চলে আসার 1 মাস পরে জন্মেছিলেন,
ওনার নাম হচ্ছে ধর্মপদ। তো সে এতদিনে তার 12 বছর বয়স হয়েছে। সে তার মাকে জিজ্ঞেস করলো যে মা, আমার বাবাকে, বাবা কোথায়? তখন তার মা ওকে বললেন যে তোমার বাবার নাম হচ্ছে বিশু মহারানা, তিনি এখন কোণারক মন্দির বানাচ্ছে, অর্থাৎ কোণারক মন্দিরের ওখানে যদি তুমি যাও তাহলে তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে পারবে। তো সে ছেলে তো বাবার সঙ্গে দেখা করতে চলে এলো অনেক দূর থেকে, ওনার গ্রাম থেকে এসে বাবার সঙ্গে দেখা করতে চলে এলো। এসেই 1200 জনের মধ্যে তার বাবাকে কিছু করে আইডেন্টিফাই করতে পারলো এবং বলল, বাবাকে প্রণাম করে বলল যে বাবা, আমি কি ধর্মপদ, তোমার ছেলে, আমার এখন বয়স 12। তো বাবা ছেলে খুবই আপ্লুত, এত বছর পর বা প্রথমবার তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। খুব ভালো কথা। কিন্তু কিছুক্ষণ পরেই বিশু মহারানা ওনার ছেলেকে বললেন যে দেখো, এটা তো খুবই আনন্দের ব্যাপার, তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু এখানে দুঃখেরও একটা ব্যাপার আছে যে রাজার কথা অনুযায়ী আমরা কিন্তু 12 বছরের মধ্যে মন্দিরটা তো মনে হচ্ছে কমপ্লিট করতে পারবো না, কারণ একটা সমস্যা দেখা দিয়েছে ওই দেউলের ওপরে যে লোডস্টোনটা আছে সেখানে। তখন ছেলে বললো আচ্ছা কি ব্যাপার দেখি। তখন সেই ছেলেটা কোনো সিঁড়ি বা কোনো কিছু ছাড়াই, কোনো কিছু হেল্প না নিয়েই নিজেই ওই মন্দিরের চূড়ায় পৌঁছে গিয়ে দেখলো যে কিছু একটা সমস্যা ছিল যেটা খুবই সহজে সলভ করা যেত। সে তখন কি করলো, সেই সমস্যাটাকে নিজে একাই সলভ করে ফেললো, করে নিচে চলে এলো। এসে তখন সবাই খুব আনন্দিত যে না, আমাদের কাজ হয়ে গেছে, আমরা 12 বছরের মধ্যে মন্দির তৈরি করতে পেরেছি। হ্যাঁ, সবাই জানতো। কিন্তু একটা কন্ডিশন এখানে মিট হলো না, সেটা হচ্ছে 1200 জায়গায় 1201 জন অ্যাকচুয়ালি ইনভলভ হলো পুরো মন্দিরটাকে কমপ্লিট করতে। তো এটা শুনে রাজা নিশ্চয়ই খুশি হবেন না, অর্থাৎ রাজার যে কন্ডিশন ছিল সেগুলো মিট করা হচ্ছে না। তখন সবাই আমার খুব মন থেকে ভেঙে পড়লো যে এবার তো রাজা নিশ্চয়ই আমাদের গদ্দান নেবে। তখন সেই ছেলে বলল যে না, আপনাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তখন সে আবার সেই মন্দিরের উপর উঠে পড়ে নিজেকে আত্মবলিদান দিল এবং ওখান থেকে ঝাঁপ দিয়ে নিজে সুইসাইড করে নিল। অর্থাৎ এখানে 1200 জন তো 1200 জনই থাকলো, কিন্তু আর 12 বছরের মধ্যে কমপ্লিটও হলো। যদিও 1201 জনকে দিয়ে কাজ হয়েছিল, কিন্তু সে তো আর বেঁচে নেই, অর্থাৎ রাজার সমস্ত কন্ডিশনই ফুলফিল হলো। কিন্তু মাঝখান থেকে বিশু মহারানা তার একমাত্র পুত্রকে হারালেন। কিন্তু এই কথাটা কোনোভাবে কিং নরসিংহদেবার কাছে পৌঁছে গেল, অর্থাৎ রাজা নরসিংহদেবার কাছে পৌঁছে গেল যে বিশু মহারানার ছেলে এসে এইভাবে জিনিসটা সেট করেছে। তো কোনো মন্দিরের শুরুতেই যদি কারোর মৃত্যু দিয়ে শুরু হয়, তো স্বাভাবিকভাবে হিন্দু মতে সেই মন্দিরে পুজো হওয়ার কথা নয়। কিন্তু তবুও সূর্যদেবের বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু সেখানে কোনো দিন সেইভাবে পুজো করা হয়নি। বলা হয় ধর্মপদ নিজেই অ্যাকচুয়ালি সান গড ছিলেন, অর্থাৎ সূর্যদেব নিজেই ধর্মপদের বেশে এসে মন্দিরটা কমপ্লিট করে গেছিলেন, যাতে করে নরসিংহদেবার যে দম্ভ বা অ্যারোগেন্স সেটা যাতে ভেঙে দেওয়া যায়। কোণার্ক মন্দিরের ডিস্ট্রাকশন বা কোণার্ক মন্দির যে ভেঙে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়ার পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে বা কারণ রয়েছে, যদিও সেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভড নয়, কিন্তু এগুলো লোকাল লেজেন্ড বা ওখানকার লোকাল লোকজনদের কাছ থেকে এগুলো জানা। সেটা হলো, আমি আগেও বলেছি যে কোণার্ক মন্দিরের উপরে ক্রাউনে এবং চারদিকে প্রচুর ম্যাগনেট ছিল, এবং সেই ম্যাগনেটগুলো থাকার জন্য আশেপাশে সমুদ্রের মধ্যে যে সমস্ত জাহাজ যেত, সেই সমস্ত জাহাজগুলোর যে কম্পাসগুলো ছিল সেগুলো এফেক্টেড হতো এবং তাতে ডিস্টারবেন্স হতো, যার জন্যে প্রচুর নাবিক বা প্রচুর জাহাজ কিন্তু পথ হারাতো। তা এরকম অনেক দিন চলতে একসময় কি হলো যে পর্তুগিজরা এসে দেখলো যে না, এটা একটা সমস্যা এবং এটার কারণ হচ্ছে এই মন্দির। তখন ওনারা সেই ম্যাগনেট এবং মূর্তিটাকে নিয়ে চলে যান এবং মন্দিরটাকে ভেঙে দিয়ে চলে যান, যাতে করে সেটা ফার্দার আর কোনো জাহাজকে অসুবিধার মধ্যে ফেলবে না। এই কারণের জন্যেই পুরো মন্দিরের মধ্যে যে সিমেট্রিটা ছিল, অর্থাৎ যে ম্যাগনেটগুলো সবকটা সবার মধ্যে একটা সিমেট্রির মধ্যে ছিল, ব্যালেন্সের মধ্যে ছিল, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এবং মন্দিরটা আস্তে আস্তে ভেঙে পড়ে। এবং এখন যে পার্টটা আমি আগেও বলেছি যেটা দেখি, সেই পার্টটাই শুধুমাত্র পড়ে রয়েছিল, এবং সেখানে এখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেগুলোকে ব্লক করে দিয়েছে, কোনোভাবে ভেতরে ঢুকতে দেয় না,
ভেতরে ব্লক করে রাখা হয়েছে এবং সেটার পেছনে অনেক মেরামতি চলছে যাতে করে জিনিসটা যতটুকু আছে সেগুলো যেন আমাদের থাকে। আর একটা গল্প আছে যেটা একটা লোকাল লেজেন্ড বলা যায়, মানে লোকাল লোকদের কাছ থেকে আমরা শুনে থাকি। সেটা হচ্ছে সুলেমান খান কাররানি বলে একজন আফগানি রুলার ছিলেন। এই সময় উনি রাজা ছিলেন কোনো একটা অংশে। সেখান থেকে তিনি উড়িষ্যাতে গিয়ে নিজের রাজত্ব বিস্তার করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে তখনকার যে রাজা ছিলেন গজপতি মুকুন্দ দেব, ওনার যে মেজর জেনারেল ছিলেন যার নাম হচ্ছে রাজীব লোচন রয় অর কালাচাঁদ ভাদুড়ি, উনি তখন সেই রাজার মেজর জেনারেল ছিলেন এবং উনি প্রচণ্ড শক্তিশালী ছিলেন। এবং সেই সুলেমান জানতেন যে ওনাকে না হারালে আমি কখনোই উড়িষ্যা ক্যাপচার করতে পারবো না বা আমার সেখানে রাজত্ব বিস্তার করতে পারবো না। গজপতি মুকুন্দ দেব কলিঙ্গ উৎকল এম্পায়ারের শেষ সম্রাট ছিলেন এবং উনিও যথেষ্ট শক্তিশালী ছিলেন। সেই জন্য ত্রিবেণীতে একটা যুদ্ধ হয় সেই সুলেমানের সাথে, সেখানে কিন্তু সুলেমান পরাজিত হন এবং তখনই সুলেমান বুঝতে পারেন যে আমাকে যদি উড়িষ্যা ক্যাপচার করতে হয় তাহলে অবশ্যই এনাদেরকে হারাতে হবে, মেনলি রাজীব লোচন রয়কে আমাকে হারাতে হবে। তো উনি কী করলেন, একটা ফন্দি আঁটলেন। উনি কী করলেন, একদিন রাজীব লোচন রায়কে ওনার প্যালেসে ডাকলেন, নিমন্ত্রণ করলেন, করে বললেন যে আমরা একটা পিস ট্রিটি সাইন করব যাতে করে আমরা ফার্দার আর কোনো যুদ্ধের মধ্যে লিপ্ত হব না, যুদ্ধের মধ্যে আমরা কোনোভাবে ইনভলভ হব না। কিন্তু ওখানে গিয়ে ওনার একমাত্র কন্যা যার নাম হচ্ছে গুলনাজকে দেখে রাজীব লোচন রায়ের খুব ভালো লেগে গেল, বলতে গেলে উনি ওনার প্রেমে পড়ে গেলেন এবং সেটাই চাইছিলেন সুলেমান তখন দেখলেন এই সুযোগে যদি আমি রাজীব লোচনকে কবজা করতে পারি তাহলে আমার কাজ অনেকটা আমার অনেকটা কার্যসিদ্ধি হবে। এরপরে কি হলো, রাজীব লোচন রায় সুলেমানকে বললেন যে আপনার কন্যাকে আমার পছন্দ এবং আমি ওনাকে বিয়ে করতে চাই। তখন সুলেমান বললেন তাহলে আপনাকে মুসলিম বা ইসলামে কনভার্ট হতে হবে এবং তবেই আপনি আমার মেয়েকে বা গুলনাজকে বিয়ে করতে পারবেন। কিন্তু রাজীব লোচন রায় সেটা চাননি। উনি বললেন গুলনাজকে হিন্দু মতে হিন্দুতে কনভার্ট করা হবে এবং আমি তখন গুলনাজকে বিয়ে করব। তাতেও কিন্তু সুলেমান রাজি হয়ে গেলেন। কিন্তু ঘটনাটা বা সমস্যাটা হলো অন্য জায়গায়। তখনকার সময়ে যে হিন্দু পণ্ডিতরা ছিলেন তারা এই ব্যাপারটাকে সাপোর্ট করলেন না, অর্থাৎ গুলনাজকে যে হিন্দুতে কনভার্ট করা হবে সেই জিনিসটা ওনারা সাপোর্ট করলেন না এবং তার জন্য রাজীব লোচন রায় প্রচণ্ড রেগে গেলেন। প্রচণ্ড রেগে গিয়ে কি করলেন, উনি নিজে মুসলিমে কনভার্ট হয়ে গুলনাজকে বিয়ে করলেন এবং সেই রাগে উনি সমস্ত যে উড়িষ্যার মধ্যে যে মন্দির ছিল সেগুলো সমস্ত অ্যাটাক করতে শুরু করলেন এবং অনেক হিন্দুকেও সেই সময় ফোর্সিবলি মুসলিমে কনভার্ট করেছিলেন উনি নিজে এবং তখন ওনার নাম দিয়েছিলেন মোহাম্মদ ফারমুলি এবং ওনাকে এই নামেও বলা হতো, কালা পাহাড় নামেও প্রচলিত ছিলেন উনি। এবং সেই যে মন্দির ধ্বংস করতে শুরু করলেন তার মধ্যে দুর্ভাগ্যবশত কোণারকও একটা ছিল, অর্থাৎ সেই সময় ওনার নিজস্ব ইনভেশনের জন্যও কোণারক মন্দির কিন্তু ভেঙে যায়। এটা কোনো প্রমাণ অ্যাজ নেই, কিন্তু ইটস আ লিজেন্ড, লোকাল লিজেন্ড, লোকে এইভাবে এই জিনিসগুলোকে গল্পটা বলে থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কোণারক মন্দির কিভাবে তৈরি করা হয়েছিল বা কোণারক মন্দিরের পেছনে যে সায়েন্টিফিক একটা থিওরিজ রয়েছে বা সায়েন্টিফিক অবজেক্টস রয়েছে সেগুলো আমরা জানতে পারলাম এবং দুর্ভাগ্যবশত সেই মন্দির এখন আর সেইভাবে নেই, কিন্তু ইটস এ গুড ট্যুরিস্ট ডেস্টিনেশন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং একটা ছোট টপিকের উপর আমি ভিডিও করার চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটাকে লাইক করুন এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন, ভিডিওগুলো শেয়ার করুন এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন এপিসোডে, সঙ্গে থাকুন ইনো ইনসাইট বাংলা।